মহারাজ যে সেই সকাল থেকে মুখ গোঁজ করে বসে আছেন, সেই মুখ তো আর কিছুতেই তুলছেনই না। মাঝে মাঝে শুধু পিট পিট করে তাকাচ্ছেন, তারপর আবার চোখ বুজে ফেলছেন। এর অর্থ মহারাজ গভীর কোনো চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। সবই যখন বোঝা যাচ্ছে তখন চিন্তার কারণটা কি সেটাও বলে ফেলুন না হয়। সবই যদি পণ্ডিত বলবে, তবে তুমি কি শুধু বসে বসে টাক চুলকোবে আর ফ্যাল ফ্যাল করে এর ওর মুখের দিকে দেখবে? বলো গোপাল, এবার তো আর চুপ করে থাকলে হবে না। মহারাজের মুখ থেকে কেমন কি বুঝছো বলো? আমি না হয় মুখ দেখে বলতে পারছি না, কিন্তু আপনি তো শাস্ত্র পড়ে গ্রহ নক্ষত্র সব একেবারে গুলে খেয়েছেন। তাহলে বলুন এবার মহারাজের কি হয়েছে আর কি হতে পারে। কিচ্ছু হলো না, কিছুই হতে পারলো না, সব কেমন যা তা হয়ে গেল। আমার তো মনে হচ্ছে মহারাজ কোনো অস্থির রোগে ভুগছেন। মহারাজের রোগ, তবে তো বিস্তর দুর্ভোগ। এই নিয়েও কি তোমার কোনো অভিযোগ আছে নাকি গোপাল? না না, আমি আর কি বলবো। আপনারা সবাই যেমন যোগ বিয়োগ চালাচ্ছেন, চালিয়ে যান। আমার তো মনে হচ্ছে মহারাজ পুরনো কোনো শত্রুর বিরুদ্ধে ওই বদলা নেওয়ার কথা ভাবছেন এক মনে। হ্যাঁ, বদলা নয়, মহারাজ নিশ্চয়ই শাস্ত্রের কোনো শ্লোকের আলোচনা করছেন মনে মনে। ওহ, তোমরা সবাই চুপ করবে একটু। সেই তখন থেকে বকম বকম করে তো কানের পোকা বের করে দিলে একেবারে। হলো না, কিচ্ছু হলো না। কি করে হবে মহারাজ? গোপালের মতো অকর্মণ্য লোক রাজসভায় থাকলে কিচ্ছু হবে না। আপনার এখন মন ভালো নেই, তাই ভাঁড় হিসেবে আপনার মন ভালো করার দায়িত্ব তো গোপালের। সেটা না পারলে ইয়ে করুক, চাকরি ছেড়ে দিক। তারপর ওই মন্ত্রী মশাই না হয় বাকিটা সামলে নেবেন। মন্ত্রী মশাইয়ের সেই এক মন্তর, সব বেটাকে ছেড়ে এই গোপাল বেটাকে ধর। থামো থামো, তোমরা থামো এবার। এর হয়েছে, খুব হয়েছে, এবার চুপ করো। একে মহারাজের মন খারাপ, তার উপর আবার মন্ত্রীর চাপ। উফ, একেবারে বাপরে বাপ। এরপর তোমার এই বিড়বিড় বলি মনে মনে কার ঠিকুজি কুষ্টি গুনছো শুনি? না না, তেমন কিছু না। তবে আমার বেশ মনে হচ্ছে বুঝলে, মন্ত্রী মশাই আবার নির্ঘাত কোনো দাও মারার পরিকল্পনা করছে। আর মুরদ আছে সে করছে, তাতে তোমার কি হয়েছে? আমার আর কি হবে? তবে মহারাজের মন ভালো করার জন্য মন্ত্রী মশাই ভাঁড় হিসাবে আমাকে এমন খোটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে কিছু না কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তুমি তো কোনো কালেই কোনো কমবেন নয় গো, না ঘরে না বাইরে। মন্ত্রী মশাই তো ঠিকই বলেছে যে ভাঁড় হিসেবে মহারাজের মন ভালো করার দায়িত্ব তোমার। সেই কাজটাও তো কই ঠিক মতো করতে পারছো না দেখছি আজকাল। ও, তার জন্য তোমার মন টনটন করছে বুঝি? করবে না আবার? এই তালে মহারাজের মন ভালো করলে কিছু উপরি জুটতে পারতো, কিন্তু তা হওয়ার উপায় আছে? তোমার দ্বারা যদি কোনো একটা কাজ হয়, তাহলে আবার তুমিও না হয় আমার মতো কপাল চাপড়াও। চাপড়ে আর কি হবে? তাও যদি মন্ত্রী মশাইয়ের মতো কিছু কুটকাচালি করতে পারতে। আর কোনো সন্দেহ নেই, গিন্নির নির্ঘাত মন্ত্রীর হাওয়া লেগেছে। নাও এবার ঠেলা সামলাও। এইভাবে মন মরা হয়ে বসে থাকলে হবে মহারাজ? নিজেকে একটু সামলান। ইয়ে হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। কি হয়ে যাবে মন্ত্রী মশাই? কি হয়ে যাবে? মহারাজের মন ভালো হয়ে যাবে। মহারাজ আবার আগের মতোই নড়বেন, চড়বেন, হাসবেন, বকবেন। আহ, তুমি থামবে মন্ত্রী? আমি মরছি আমার জ্বালায়, আর তোমার যেন খুব ফুর্তি হচ্ছে। আপনি শুধু বলে দেখুন আপনার সমস্যাখানা, তারপর দেখবেন ফুসমন্তরে কেমন সব ঠিক হয়ে গেছে। পূর্ণিমা অমাবস্যা আমার সমাধান আপনার সমস্যা। কেন কেন, তুমি কি কোনো জাদুবিদ্যা শিখে এসেছো নাকি ঝপ করে? আহা, আমাকে কোথাও যেতে আসতে হবে না। এ সবই গ্রহ উপগ্রহর সংযোগ। ঠিক এই সময়ই এক ত্রিকালজ্ঞ বাবা তীর্থ করে ফেরার পথে কৃষ্ণনগরে এসে হাজির হয়েছেন। ও মা, তাই নাকি? এ যে আমাদের পরম সৌভাগ্য। আমি তো সেই কথাই বলছি রানীমা। ওই বাবার দর্শন করলেই মহারাজের মন খারাপ কি করে ভালো হবে সেটা জেনে নিতে পারবেন। তাই নাকি? তবে আগামীকাল সকালেই চলো দেখি তোমার ওই চমৎকারী বাবা কি করে আমার মনকে শান্ত করেন। আর হ্যাঁ, গোপালকেও কিন্তু সাথে করে নিয়ে যাব।
জয় জয় সাধু বাবার জয়, জয় ত্রিকালজ্ঞ বাবার জয়, জয় সাধু বাবার জয়। মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, মঙ্গল হোক। শনি রবি সোম হলেও চলবে বাবা, খেয়ে পরে থাকতে পারলেই হবে। গোপাল সবসময় ওরকম খাই খাই না করে ভক্তি ভরে সাধু বাবাকে প্রণাম কর। সাধু বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবে। ওই কারণেই তো আপনার সঙ্গে চীনে জোকের মতন আটকে আছে আর সাধু বাবার কাছে এসে জুটেছে। মুখ দেখে তো মনে হচ্ছে অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হয়নি বলেই কষ্ট পাচ্ছ। বলো বাবা, তোমার কিসের কষ্ট? কি এমন ইচ্ছে আছে মনে মনে? আমি আমার তপস্যা শক্তি বলে ওই ইচ্ছা পূরণের উপায় বলে দেব। যথার্থ বলেছেন সাধু বাবা। সাধু বাবা, আপনার অজানা তো কিছুই নয়। আমার ইচ্ছে ছিল রাজ চক্রবর্তী হওয়ার, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি বলে মন খুব মিয়ে থাকে আজকাল। আছে আছে, এই সমস্যার সমাধানও আছে আমার কাছে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাধু বাবা আপনার ঠিকুজি কুষ্টি পরীক্ষা করে ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। কি তাই তো সাধু বাবা? হ্যাঁ, মূল্য ধরে দিলে একটা কিছু করলেও করা যেতে পারে। কথাবার্তার যা ধরন বুঝছি, কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না, কিছু একটা করতে হবে। একবার যখন সুযোগ পেয়েছি তখন আর ছাড়ছি না। হ্যাঁ, একেবারে ঝাঁপিয়ে পড়বো সাধু বাবার পায়ে। হ্যাঁ, আরে তুমি ঝাঁপিয়ে পড়লে সাধু বাবা যে হাঁপিয়ে পড়বেন গিন্নি। সে নিয়ে তোমার আর ফুট কাটতে হবে না, যা করার আমি করব। সাধু বাবা ঠিক আমার মনস্কামনা পূর্ণ করবেনই। ঘোড়ার ডিম করবেন। এই দেখো, ভালো হচ্ছে না কিন্তু। নিজের তো কাঁচকলা, তার ওপর আবার গলা তুলে সাধু বাবাকে গালমন্দ করছো। আমি শুনেছি সাধু বাবা নাকি মনের সব ইচ্ছে পূরণ করে দেন, এই মহারাজেরও করবেন। হ্যাঁ, ওরে বাবা, তলে তলে তো সব খবরই রাখো দেখছি। তবে এই কথাটাও শুনে রাখো যে সেখানে গিয়ে কোনো কাজ হবে না। আবার 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 এই তুমি ভেংচি কাটছো। কাটাকুটিটার কি আছে? সাধু বাবার পদ্ধতি হলো ফেলো করি মাখো তেল, আর এর পেছনে নির্ঘাত মন্ত্রীর কোনো খেল আছে। এই তো এইবার ঠিক এটা ওটা করে মন্ত্রী মশাইকে টেনে এনেছো। সাধে কি বলি তোমার ভীমরতি হয়েছে? মনে হচ্ছে দাদুর সাথে দিদার আবার ঠুকঠাক লেগেছে। আবার নতুন কথা কি? এই ঠোকাঠুকি আগেও ছিল, এখনো আছে, আর পরেও থাকবে। কিন্তু কে জিতবে আর কে হারবে সেটা বলা যাবে না। দাদু দিদা জুটি হলো হাতা খুন্তির জুটি। নিজে তো না আছে হোমে আর না আছে যজ্ঞে, খালি খালি শুধু কান ভাঙানি দিচ্ছে, কান ভাঙানি। এই তো তোরা এসে গেছিস, তোদের জন্য ছোট্ট করে একটা কাজ আছে। বলো না গোপাল দাদু, বলো না। এবার বুঝলি তো কি করতে হবে? নে, এবার যেমন বললাম তেমন কর দেখি। না না, একদিকে বৃহস্পতির ঘরে মঙ্গল, অন্যদিকে আবার শনির কুনজর। বছর বছর ধরে তো এমনই চলে আসছে। একদম ঠিক বলেছেন সাধু বাবা। কত বছর হয়ে গেল, তবু আমার আর রাজ চক্রবর্তী হওয়া হলো না। পেয়েছি 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 বাবা, আমার চোখকে ফাঁকি দেবে, ঠিক ধরে ফেলেছি। হ্যাঁ, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরে যাবে কোথায়? এ কি আর এমনি অমনি বাবা, একেবারে ত্রিকালজ্ঞ বাবা। কি ধরলেন বাবা? কাকে ধরলেন? কর্কট ক্রান্তি আর মর্কট ক্রান্তি দুটো মিলে আমার সাথে লুকোচুরি খেলছিল, কিন্তু ছাপ করে ওদের ধরে ফেলেছি। বলেন কি? সে যাই হোক, ধরে ফেলে কাজের কাজ কিছু হলো কি, নাকি আবার সেই যাকে তাই? তাই আবার হয় নাকি? বাবা নিশ্চয়ই কিছু একটা বুঝেছেন। 20 বছর আগে আপনার ইচ্ছে পূরণের সুযোগ একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে। এই যা, ও মন্ত্রী, এই যে বেরিয়ে গেল বলছে। আরে বেরিয়ে আর যাবে কোথায়? ওই শুনুন সাধু বাবা কি বলছে। এখন হয় সেই 20 বছর আগের গ্রহ নক্ষত্রের অবস্থান ফিরিয়ে আনতে হবে, না হলে আরো 20 বছর অপেক্ষা করতে হবে। যাক,
তবু তো একটা কোনো পথ বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম এই জন্মের মতো আমার সেই আশালতা একেবারে নির্মূল হয়ে গেছে। তবে এবারে সাধুকে যত সামান্য দান করে বিদায় করুন মহারাজ। সামান্য কি বলছেন বাবা? মহারাজ আপনাকে একেবারে সাজিয়ে দেবে। কি তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, এইভাবেও তো হচ্ছে না। কি হলো মহারাজ? আবার এত কি ভাবছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এসো মন্ত্রী, ভেবেচিন্তে একটা পথ বাতলাও দেখি। কিসের পথ মহারাজ? আমি তো শুধু আপনাকে বিপথেই চালাতে পারি। আহ, পথ বাতলাতে বলেছি বলে তোমাকেও কি আবার বিড়বিড় করতে হবে নাকি? না না, মানে বলছিলাম যে এ পথ ও পথ সে পথ, সব পথই তো খোলা আছে মহারাজ। আপনি যে পথে যেতে চাইবেন সেই পথেই ঘুরিয়ে দেব। হ্যাঁ, সে তো ঘোরাবে। আর সাধু বাবা তো আপনার মুশকিল আসান করার পথ বলেই দিয়েছেন। তবে আর কি, সব সমস্যা মিটে গেল। আরে সমস্যা কি আর এমনি এমনি মিটবে? আমি এখন ওই 20 বছরের হিসেব মেলাই কি করে? এ আর এমন কি বড় ব্যাপার মহারাজ? দেশের পাঁজি 20 বছর এগিয়ে নতুন পাঁজি তৈরি করলেই সমস্যা মিটে যাবে। তবে তবে আবার কি? তবে এমন ভজকট কাজ রাজজ্যোতিষীর কম্য নয়। এটাও বরং আমি ওই সাধু বাবাকে দিয়েই করিয়ে নেব। আপনি শুধু মূল্য ধরে দেবেন, তাহলেই হবে। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হলাম। গোপাল দাদু সাধু বাবার উপর নজর রাখতে বলেছে, তাই সবাই চোখ কান একেবারে খোলা রাখবি। খুলে রেখে আর কি করব? সাধু বাবা তো এটা ওটা সেটা এই যাচ্ছে। না না, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। ওই দেখ, মন্ত্রী মশাই কেমন লুকিয়ে লুকিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করতে আসছে। এই যে এদিকে তো বেশ ভালোই খ্যাটন হচ্ছে। বলি, কাজের কথাটা মনে আছে তো? এই কি যে বলেন মন্ত্রী মশাই, সেই কথা কি আর ভুলতে পারি? সবই তো আপনার কৃপা। ঠিক আছে ঠিক আছে, এইভাবে আর গলাবাজি করে কথাটা পাঁচকান করার দরকার নেই। সেই জন্যই তো আমি শুধু মুখ চালাচ্ছি, এই যে বসে বসে খাচ্ছি। তবে বেশিক্ষণ আর খাওয়ার সময় পাবে না, ওদিকে খেলা কিন্তু একেবারে জমে গেছে। জানি তো, মহারাজ নিশ্চয়ই আবার পেঁচে পড়ে গেছেন। ইচ্ছে পূরণ করার জন্য মহারাজকে যে রাস্তা দেখিয়ে দিয়েছো তুমি, আমি তাতে হরকানোর ব্যবস্থা করে দিয়েছি। মহারাজ তোমাকে এই ডেকে পাঠালেন বলে। ওই দেখ কেমন গোপন পরামর্শ করছে দুজন। কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তাহলে যেমন বললাম ঠিক তেমনই করবে, তাহলেই ট্যাঙ্ক একেবারে ভরে যাবে। সেইটাই তো চাই। তাই বলে তাই 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 মামার বাড়ি যাই নয়, যা কামাই হবে সেটা দুজনে ভাগ করে নেব, সেটা ভুলে যেও না। এই ভগবানের উপরে ভরসা রাখুন মন্ত্রী মশাই, ভগবান আপনাকে ঠকিয়ে পালাবে না। চল চল, গোপাল দাদুকে গিয়ে এক্ষুনি খবরটা দিতে হবে। এই যে বলি, রাজসভাতে না গিয়ে হাত পা ছড়িয়ে ভালোই তো বিশ্রাম নিচ্ছ গো, কিন্তু এমন ভাবে চললে যে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে যাবে গো। বেশ তো, তাই হোক না। না হয় শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। একটা কথা বলার জো আছে, সঙ্গে সঙ্গে 5টা কথা শুনিয়ে দেবে। তোমার কাছে থেকে থেকে এই বিদ্যেটাই তো রপ্ত করেছি গিন্নি। কি? আমি তোমায় কথা শোনাই? এমন কথা বলতে পারলে তুমি? দাদু দাদু, এবার তুমি আমাদের কথা শোনো। একেবারে গরম গরম খবর এনেছি গো। হ্যাঁ হ্যাঁ, বল দেখি ওদিকের কি খবর? আরে ওটা শুনবো বলেই তো এমন জড়ো হয়ে বসে আছি রে। মহারাজের ইচ্ছে পূরণ করার কি সব পথ বাতলে দিয়ে ট্যাঙ্ক ভরার কথা বলছিল ওরা। বটে, ভরাচ্ছি ট্যাঙ্ক আর করাচ্ছি লুট।
ব্যবস্থা একটা করতেই হবে দেখছি। আর কি বলছিল বলতো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলছিল ভগবানের ওপর ভরসা রাখতে, ভগবান ঠকিয়ে পালাবে না। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। দুয়ে দুয়ে যা চার করার আমি করে নিয়েছি। এবার শুধু হাটে হাঁড়িটা ভাঙতে হবে গিয়ে। কই সাধু বাবা, হিসেব নিকেশ কিছু করা গেল? বলি, নতুন পাঁজি লেখার কাজে হাত দিতে আর কত দেরি? এই সবই তো সূর্যচন্দ্রের অবস্থানের ব্যাপার মহারাজ। তাই আমার মনে হচ্ছে সাধু বাবা বোধহয় সঠিক যোগের অপেক্ষা করছেন। একদম তাই। তবে গ্রহ নক্ষত্রের স্থির হয়ে বসার আগে যে দানের হিসেবটাও করে নিতে হবে। তবে মহারাজ, মোহরের থলিগুলো তো সাধু বাবাকে ধরে দিলেই হয়। হ্যাঁ, ইচ্ছে পূরণ করতে গেলে সে তো দিতেই হবে। তবে একবার যদি আমি রাজ চক্রবর্তী উপাধি লাভ করতে পারি, তবে আর আমাকে দেখে কি? হ্যাঁ, এইবার তবে আমি দেশের পাঁজি 20 বছর এগিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরির কাজে হাত দিলাম। হ্যাঁ, শুভ কাজে আর বিলম্ব করে কি লাভ? এই নতুন পাঁজের তিথি, বার, নক্ষত্র সবই 20 বছর এগিয়ে থাকবে। আর আপনিও মহারাজ রাজ চক্রবর্তী উপাধি একেবারে হাসতে হাসতে পেয়ে যাবেন। বলছো মন্ত্রী? ও, তোমার মুখে মন্ডা মিঠাই পড়ুক। সাধু বাবা, আপনি নতুন পাঁজি বানানোর কাজ চালিয়ে যান। যদি লাগে অর্থ দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র, খালি কাজ হয়ে যাওয়া চাই, তাই তো মহারাজ? হ্যাঁ, সুপ্রভাত মহারাজ। আরে, এদিকে যে বেশ বড় সড়ো একখানা কর্মকাণ্ড চলছে দেখছি মহারাজ। এই কে? ও, এই তো গোপাল। এই মরেছে, এই সময় বেটা গোপালকে আসতে হবে। যেখানে ধরা পড়ার ভয় সেখানেই গোপালকে আসতে হয়। কর্মকাণ্ড এখানে চলছে বলছি। আমার ওই রাজ চক্রবর্তী উপাধি লাভের ব্যাপারটা বুঝলে, ওই 20 বছরের জন্য কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল বলে সাধু বাবা নতুন পাঁজি তৈরি করে 1 লাফে 20 বছর এগিয়ে দিচ্ছেন। সে তো দারুণ ব্যাপার মহারাজ। দারুণই হোক আর করুণই হোক, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখন আসতে পারো। তা তো বটেই। তবে যাওয়ার আগে দুটো কথা বলে যাই মহারাজ। হ্যাঁ, বলো বলো গোপাল, বলো। এই মাটি করেছে, গোপাল বলা মানেই তো কপাল খারাপ। কে জানে এবার কি ভেঙচি কাটে আবার। মহারাজ, আপনি পাঁজি 20 বছর এগিয়ে দিতে বললেন, কিন্তু তার ফলে যে জটিলতা দেখা দেবে আপনি হয়তো তা ভাবেননি না? জটিলতা আবার কিসের? এই যে মহারাজ, আপনার বয়স এখন 40 বছর, নতুন পাঁজি করলে আপনার বয়স হবে 60 বছর। তখন তবে যুবরাজকে সিংহাসনে বসিয়ে বানপ্রস্থে যেতে হবে আপনাকে। এই মরেছে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আগে যখন ভেবে দেখেননি তখন এবারে আর ভাবতে হবে না। যেমন হচ্ছে হতে দিন মহারাজ, যেমন হচ্ছে হতে দিন। না না না, তাহলে তো বড় গোলমাল হবে। একটা কাজ করি, বড় 20 বছর পিছিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরি করি যদি। আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন মহারাজ। আমিও তো মনে মনে সেটাই ভাবছিলাম। নিন নিন, তবে 20 বছর পিছিয়ে দিয়ে বানান দেখি। হ্যাঁ, তেমন ভাবেও হতে পারে বই কি। হ্যাঁ, তারপর না হয় গ্রহ শান্তি করিয়ে আমি আবার মহারাজ হয়ে যাব। তাতে কিন্তু জটিলতা বাড়বে বই কমবে না। হ্যাঁ, সে কি? এবার আর সিংহাসনে বসার অধিকার আপনার থাকবে না, কারণ সেই সময় তো আপনার পিতা রাজ্য শাসন করছেন আইনত। 20 বছর পিছিয়ে দিলে উনি কি আর সিংহাসন ছাড়বেন মহারাজ? না না না, এটা তো আরো বড় গন্ডগোল। এই যে সাধু বাবা, থামো থামো থামো। আরে আরে, আহা, আরে করছেন কি মহারাজ? গোপালের কথা শুনে আপনিও তো কেমন ভয় পেয়ে গেলেন দেখছি। ভয় পেয়ে গেলেন? গেলে তো সিংহাসন আমার যাবে, তোমার কি? আর 20 বছর এগিয়ে বা 20 বছর পিছিয়ে কোনোটাই কিছু করার দরকার নেই। আপনি তো এমনিই আমাদের রাজাধিরাজ, রাজ চক্রবর্তী। আপনার আবার নতুন করে উপাধির কি দরকার মহারাজ? এই তো গোপাল, এই জন্যই তো তুমি আর বাকি সবার থেকে আলাদা। তোমার কোনো তুলনাই হয় না। ওহ, এটা গোপাল আবার আমার বাড়া ভাতে ছাই দিল। এবার মানে মানে তল্পা নিয়ে সরে পড়তে পারলেই তো হয়। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল।
তবে মহারাজ, আপনাকে যে আরেকটা ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এবার। আবার কি ভুল? কেন? এই যে সাধুর ভেকধারী ঠকবাজকে আপনি মাথায় করে রেখেছিলেন, তাকে যে এবার মাথা থেকে নামাতে হবে। এই মাটি করেছে, গোপাল আমাকে ধরে ফেলেছে নাকি? তাহলে তো ঘটি ঘুনসি সব হারাতে হবে। কি আবল তাবল বকছো গোপাল? সাধু বাবা কিনা ঠকবাজ, বুজরুকিরা জায়গা পাওনি? বেশ তো, তবে দাড়ি ধরে মারো টান, সাধু বাবার দেখা পান। কি করছো? ছাড়ো ছাড়ো, চাই। আরে এই তো সেই ভগবান! এই তবে সাধুর ভেগ ধরে আমাকে ঠকানোর মতলব করেছিল। ও মা, তাই তো। হ্যাঁ তো মানে হ্যাঁ মানে কি করে যে মানে কি যে হয়ে গেল। মানে করে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না মন্ত্রী মশাই, আপনারা দুজন তো ভাই ভাই। আমিও বুঝে গেছি সবটাই মন্ত্রীর পেঁয়াজ কষার জন্যই হয়েছে, তাই দুজনের কাউকেই আমি ছাড়বো না। আমাকে ঠকিয়ে মোহর হাতানো তাল করা আমি বের করছি, সুদে আসলে আমি সব উসুল করব। ওরে বাবা রে, পালা রে পালা! ওরে বাবা, পালা পালা! ধরো ধরো ওকে, সে পাই যেন পালাতে না পারে। আর মন্ত্রী, এবার তোমার কি হবে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা মহারাজ। মহারাজ মানে আমি তো আপনার ভালোর জন্যই মানে মানে আমার কি দোষ মহারাজ, আমার কি দোষ? দোষ নয়, এখন গুনে গুনে 1,50,999 বার কান ধরে উঠবোস করবে তুমি, এটাই তোমার শাস্তি। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব। না, শুরু করো। যাব। মহারাজের ইচ্ছে পূরণ হোক না হোক, আমার ইচ্ছে 16 আনা পূর্ণ হয়েছে। মহারাজ, দেখতে দেখতে বসন্ত পঞ্চমী এসে গেল। একটু ঝেড়ে কাশো গোপাল, কি বলতে চাইছো? ঝেড়ে কাশার কিছু নেই, খুব সোজা সাপটা কথা। বসন্ত পঞ্চমী এসে গেল। হ্যাঁ, তাতে কি হলো? আমার কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না, তাই যা বলার সোজাসুজি বলো গোপাল। মহারাজ, আমি তো সোজাসুজি কথা বলছিলাম। মন্ত্রীমশাই বসন্ত পঞ্চমী মানেটাই জানেন না। ই মা, মন্ত্রী মশাই আপনি এত অজ্ঞ! মন্ত্রী বলে ভেবেছিলাম একটুখানি বিজ্ঞ। বসন্ত পঞ্চমীতে মা আসেন ধরায় হাঁস নিয়ে, ছাত্রছাত্রীদের মনের খিদে মেটান বিদ্যা দিয়ে। মন্ত্রী, তোমার কাছে এতটুকু জ্ঞান আমি আশা করেছিলাম, তুমি যে এতটা নিরেট সেটা তো আমি বুঝতে পারিনি। যাই হোক গোপাল, তোমার কথা শেষ করো। বলছিলাম যে এইবারের মা সরস্বতীর পুজোর কি ব্যবস্থা করলেন মহারাজ? পুজো আসতে তো আর বেশি দেরি নেই, আয়োজনটা তো আগে থেকে সেরে ফেলতে হয়। এবারে শীতে আমি খুবই কাহিল হয়ে গেছি। এই সব ব্যাপারে আমাকে আর জড়িও না তো। তোমরা বসে সবাই মিলে কিছু একটা ঠিক করে আমাকে জানাও। না মহারাজ, আপনাকে থাকতে হবে, আপনি ছাড়া আমরা অসম্পূর্ণ মহারাজ। মহারাজের মনটা জয় করতে হবে। গোপাল, কেন মহারাজকে বিরক্ত করছো? শুনলে তো মহারাজের শরীর খুব খারাপ, এখন যা বলার আমাকে বলো। ঠিক আছে, তাহলে এই সভাতেই আমরা ঠিক করে নিচ্ছি। মহারাজ, এবারে সরস্বতী পুজো গতবারের মতোই ধুমধাম করেই হবে। না না না, অত ধুমধামের প্রয়োজন নেই। মহারাজের শরীর খারাপ, সুতরাং খুব নম করে পুজো সারতে হবে। নাচানাচি বন্ধ করো গোপাল, নাচানাচি বন্ধ করো। এটা কি আপনার আদেশ নাকি মন্ত্রী মশাই? যদি আপনার আদেশ হয় তাহলে আমি মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া আর কারো আদেশ মানব না। আপনার তো নয়। মন্ত্রী মশাইয়ের শব্দচয়ন অত্যন্ত আপত্তিজনক। সভার মধ্যে একজন সভাসদকে এইভাবে কথা বলা যায় কি? মন্ত্রী, তুমি একটু কথা বলতে শেখো। আর গোপাল, তোমাকেও বলি, মন্ত্রী যখন বলছে তখন তার কথাটা তোমার তো শোনা উচিত। নাও নাও নাও, তোমরা আলোচনা করে ঠিক করে নাও দেখি। ঠিক আছে মহারাজ, তাহলে মন্ত্রী মশাইয়ের কাছেই বলছি। এবার পুজোর বিষয়টা নিয়ে কি ভাবছেন? আমি এই বিষয় নিয়ে কাল আলোচনা করব। আজ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আজ তাহলে রাজসভা এখানেই মুলতুবি থাকলো। ওই দেখ গোপাল দাদু এত তাড়াতাড়ি ফিরছে রাজসভা থেকে, কি ব্যাপার বলতো? চল জিজ্ঞেস করি।
ও গোপাল দাদু! তোরা এখন পাঠশালা থেকে ফিরছিস? একো গোপাল দাদু। আচ্ছা আচ্ছা গোপাল দাদু, এবার আমাদের পাঠশালায় পুজো হবে না? কেন রে, কে বললো? পণ্ডিত মশাই বলল এবার পাঠশালায় বই পুজো হবে, প্রতিমা আসবে না। আরে কোনো চিন্তা করিস না, কাল তোদের পুজোর ব্যাপারে কথা বলবো। পুজো হবে। ব্যাস, গোপাল দাদু যখন বলেছে পাঠশালায় পুজো হবে, তার মানে পুজো হবেই হবে, কিচ্ছু চিন্তা করিস না। কাল তাহলে জানতে পারবো। গোপাল দাদু, এবারে এত কেন দেরি হচ্ছে? প্রত্যেকবার তো কত আগে থেকে আমরা পুজোর আয়োজন শুরু করি। মহারাজের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলি, তাই আমাদের বৈঠক কাল হবে। তবে তোরা নিশ্চিন্ত থাক, পাঠশালার পুজো খুব ধুমধাম করেই হবে, আমি আছি তো। গোপাল দাদু, মহারাজ কতবার বলেছিলেন এবারে সরস্বতী পুজোয় জাদু দেখাবেন। হ্যাঁ গোপাল দাদু, কালকে যখন মহারাজের সাথে কথা বলবে তুমি কিন্তু এই জাদুর কথাটা মনে করিয়ে দিও। ঠিক আছে, তোরা এখন সাবধানে বাড়ি যা। আজ মহারাজ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলেন। আমি ওতে কিছু মনে করিনি, আমি শুধু গোপালকে একটা শিক্ষা দেব। এখন কিন্তু গোপালের ভাগ্যে গ্রহরা বক্রী হয়ে রয়েছে, এটা কিন্তু আরো দিন 15 থাকবে। তাহলে এর মধ্যেই যা করার করতে হবে মন্ত্রী মশাই। বাবা, হ্যাঁ, এ তো দেখছি চাঁদের হাট। তা কি নিয়ে কথা হচ্ছে একটু শুনি। এই গাছের আড়াল থেকে কথাগুলো ভালো করে শুনতে পাবো। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। পুজো মানেই গোপাল, আর গোপাল মানেই পুজোর সব ক্ষমতা গোপালের হাতে। ওই পুজো থেকে গোপাল কত অর্থ উপার্জন করে তোমাদের কোনো ধারণাই নেই। মহারাজ থাকবেন তো? রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে যে মহারাজ, আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। আপনি যেমন বলবেন মন্ত্রী মশাই। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। গোপালের বীজ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা সবাই দেখবে। আমি এখন পোটোর কাছে যাব, পোটোর সাথে আমার অনেক কথা আছে। পণ্ডিত, ও পণ্ডিত, বাড়ি আছো? বলো গোপাল, কি খবর? এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো ভেতরে এসো। একটা দরকারে তোমার কাছে এলাম। বলো গোপাল, কি জানতে চাও? আচ্ছা, এবারে কি সত্যি সরস্বতী পুজো হবে না? কি করে বলি বলো তো গোপাল, মহারাজ যদি পুজো না করেন তাহলে বই পুজো করব। আমি তো বলে দিয়েছি, একটু কুল, একটু কদমা, কলা এইসবই দেবো বাচ্চাগুলোর হাতে। আরে পোটো তো ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে আগের বারের মতো। তাহলে তাহলে কি হবে বলো তো? কি হবে বলো তো গোপাল, পুজো কি এবার হবে না? তুমি ভেবো না পণ্ডিত, সরস্বতী পুজো হবে এবং ধুমধাম করেই হবে। আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ভেবেইছিলাম যে আজ রাজবাড়ি থেকে কেউ না কেউ আসবে, আপনি এলেন। হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির প্রতিমা প্রায় তৈরি। দেখে যান কেমন হলো। এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, একটু অপেক্ষা করি। মন্ত্রী মশাই চলে গেলে আমরা পোটো কাকুর কাছে যাব। সে কি মন্ত্রী মশাই, আমার প্রতিমা গড়া তো প্রায় শেষ, এই মুহূর্তে আপনি বলছেন যে পুজো হবে না? এতে করে আমার কত আর্থিক ক্ষতি হলো আপনি বুঝতে পারছেন? এই ফাঁকে পুরো ব্যাপারটা গোপালের ঘাড়ে ফেলে দিই। আমি জানতাম যে তুমি খবর পাওনি, তাই তো আমাকে আসতে হলো। মানে
আমি তো ঠিক বুঝলাম না। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই, গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। তাহলে যাও, গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমি এই কথা বলে চলে যাচ্ছি, ভালো থেকো। লুকিয়ে পড়, লুকিয়ে পড়। এটা কিরকম হলো? হ্যাঁ, হায় 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 হায়, আমার কত ক্ষতি হয়ে গেল। এবারে আমি কি করব? কি হয়েছে পোটো কাকু? তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। জানো জানো মন্ত্রী মশাই কি বললেন? বললেন এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। আমাদের গোপাল দাদু কখনো এইরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব। তোরা এখন বাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। বাবা, ওরকম দুচ্ছাই করছো কেন? তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, আমাদের গোপাল দাদু এই কাজ করেনি করেনি করেনি। সেটা আমরা প্রমাণ করিয়ে ছাড়বো। এই যা যা, এখানে আর বড় বড় কথা বলিস না তো। তোদের দাদুকে বলে দিস আমি সকালে গোপাল দাদার বাড়ি যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ, গোপাল দাদু বাড়ি আছো? ও গোপাল দাদু! কিরে, এত রাতে ঘরে যাসনি? চল ঘরে চল। ও বাবা, তোরা এত রাতে? অনেক কথা আছে। কি করে ঘরে যাব বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাইও তো তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আমার নামে? কই, আমি তো মন্ত্রীর কোনো উপকার করিনি। তাহলে মন্ত্রী মশাই আমার নামে বদনাম করছে কেন? মানে ঠিক বুঝলাম না তো। কাউকে উপকার করলে সে উল্টে বদনাম করবে? ওমা, এটাই তো হবে রে। তুই কারো ভালো করলে তার প্রথম কাজ হলো তোর ক্ষতি করা। তা যাক, কি বদনাম করেছে, কার কাছে করেছে বল দেখি। ওই পোটো কাকার কাছে। মন্ত্রী মশাই এসে বলল, গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই, গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। কি বদ লোক তোমাদের মন্ত্রী মশাই। আরে দাঁড়াও না, মন্ত্রী মশাইকে আমি ঠিক সিধে করে দেব। ঠিক আছে, খুব ভালো হলো তোরা কথাটা আমাকে জানালি। যা, এবারে যে যার বাড়ি চলে যা। যা। ঠিক আছে গোপাল দাদু। ন্যাপলা গুলটে চল। এবার কি হবে? কিচ্ছু ভেবো না গিন্নি, ও সব সামলে নেব। আপাতত কাল সকালে পোটোর কাছে গিয়ে ব্যাপারটাকে সামলাতে হবে। কি গো পোটো, ঘরে আছো নাকি গো? তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। কি আর বলার আছে গোপাল দাদা? আমি বলে তোমাকে কত মান্যিগণ্যি করি, আর তুমি কিনা এটা আমার সাথে করতে পারলে? আচ্ছা, কি করলাম একটু স্পষ্ট করে বলো দেখি। তুমি আমার এত বড় ক্ষতি করলে গোপাল দাদা। তুমি জানতে যে এবারে সরস্বতী পুজো হবে না। তোমায় কে বলেছে যে হবে না? হ্যাঁ, কে বলেছে বলো, তারপর দেখছি। মন্ত্রী মশাই বলেছেন যে এবারে পুজো হবে না। কেন হবে না সেটা বলেননি, তবে পুঁটিদের কাছে শুনলাম মহারাজের নাকি ভারী অসুখ। পোটো ভাই, আমি বলছি তুমি প্রতিমা শেষ করো। তোমার কথার কি ভরসা গোপাল দাদা, যেখানে স্বয়ং মন্ত্রী মশাই বলেছেন যে মহারাজ এবার পুজো করবেন না। ও, আমার কথার কোনো গুরুত্ব নেই তো? না, নেই। আবার বলো, না নেই? নেই নেই নেই, তুমি বড় ফালতু কথা বলো। আচ্ছা, কি করলে তোমার মনে হবে আমি ঠিক কথা বলছি? কালকের মধ্যে যদি এই প্রতিমার বায়না পাই, তাহলে বুঝবো যে তোমার কথাই ঠিক, মানবো তোমাকে। আর নইলে চিরদিন তুমি আমার কাছে একটা ফালতু লোক হয়েই থাকবে। ওই দেখো, আমার মুখের সামনে কিভাবে দরজাটা বন্ধ করে দিল।
ঠিক আছে, আজকের দিনটা মনে রাখিস, আমার নামও গোপাল। হ্যাঁ, মহারাজ খুব অসুস্থ। রাজবৈদ্য নির্দেশ দিয়েছে মহারাজ কিছুদিন বিশ্রাম নেবেন। তাই যতদিন না মহারাজ সুস্থ হন ততদিন মহারাজের রাজ্যপাট আমি সামলাবো। মন্ত্রীর উপযুক্ত কথা আমরা সমর্থন করছি। আমিও সমর্থন জানাচ্ছি। তাহলে সরস্বতী পুজো নিয়ে আলোচনা হোক। পুজো নিয়ে তোমাকে ভাবতে হবে না, পুজোর এখনো সময় আছে, ও আমরা ঠিক করে নেব। মন্ত্রীমশাই, রাজবাড়ির পুজোটা আমাদের পাঠশালাতেই হয়, এটাই চলে আসছে। এবার থেকে পাঠশালার পুজো পাঠশালার পণ্ডিত করবে। এটা এটা কিরকম নিদান মন্ত্রীমশাই? পাঠশালা তো মহারাজের। এখানে মহারাজকে আমি, সুতরাং আমি চাইছি না যে পুজো হোক। না, আমাকে মহারাজের খবর নিতেই হবে। মহারাজ কেমন আছেন কে জানে। মহারাজ এখন কেমন আছেন আমরা দেখতে যেতে পারি? না, এখন মহারাজ ঘুমোচ্ছেন। মহারাজকে এখন বিশ্রাম নিতে হবে। মন্ত্রীমশাই, আমি তো মহারাজকে দেখতে যাব, রানীমার সাথে কথা বলতে যাব। প্রহরী, গোপালকে ধরো, ধরে কারাগারে পুরে দাও। ঠিক আছে, এসো প্রহরী, দেখি আমাকে কেমন ধরতে পারো। তুমি কোনোদিন চুকিতকিত খেলেছো? এসো এসো এসো, আমার সাথে খেলো দেখি। চুকিতকিতকিতকিতকিতকিতকিত, এসো এসো এসো, চুকিতকিতকিতকিতকিতকিত, এসো 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 এসো, ধরো 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 ধরো, কাবাডি 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 কাবাডি। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই, পড়ে গেলাম যে। গোপাল দাদা আমায় ফেলে দিল। জমে গেছে। গোপাল দ্রুত, প্রহরী ধীর। এসো 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 এসো, ধরবে এসো, ধরবে এসো, উঠে পড়ো সোনা, উঠে পড়ো, আমায় ধরো না, ধরো, এসো। ধরতে পারে না, ধরতে পারে না, আমি এখন চললাম। আরে আরে, আহা, আরে ওই সেনাপতি, আরে তুমি কি করছো? ধরো ধরো ধরো। আগে কাকে ধরবো? প্রহরীকে? আরে কি হদ্দ বোকা, যাকে ধরতে বলছি সে তো চলে গেল মহারাজের কাছে। তাহলে এখন আমি কি করব মন্ত্রী মশাই? হ্যাঁ, এক কাজ করো, এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে ওঠো, ওঠো। ও ও আচ্ছা, তাহলে তাই উঠছি। দূর, আপনার তো শক্তিই নেই, পড়ে গেলেন যে। যখন রাখতেই পারবেন না, আমায় কাঁধে উঠতে বললেন কেন? যত সব। আমার খুব ভুল হয়েছে। ওরে বাবা, পাঁজরটা কোথায় ভেঙে গেল রে? ওরে বাবা, খুব ভুল হয়েছে আমার। রানীমা, রানীমা, কি গোপাল দাদা? রানীমা কি বিশ্রাম নিচ্ছেন? না, উনি আপনার গলা শুনে আমাকে আপনার কাছে পাঠালেন। আসুন আসুন। চলো ভেতরে। ওরে বাবা, সেনাপতি, তুমি এত নিরেট? না না, নিরেট নয়, নিরেট নয়, আমি খুব সরেশ। আপনি আমার মহারাজের ক্ষতি করবেন আর আমি আপনাকে ছেড়ে দেব? হ্যাঁ, তার মানে আমি সব শুনেছি, আপনাদের সব কথা শুনেছি। সেদিন যখন আপনারা ওই বাগানে কথা বলছিলেন, তখন আড়াল থেকে আমি সব শুনেছি। বাবা, এ তো চমকের উপর চমক। বলো বলো শুনি। দাঁড়াও বিজ্ঞানী, মহারাজ আসার আগে মন্ত্রী মশাইকে বাঁধি। এই প্রহরী, মন্ত্রী মশাইকে বেঁধে ফেলো, যাও। মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন, সেনাপতির আদেশে আপনাকে বাঁধছি। ওহ, দিলে বটে চমক তুমি, আমাদের সেনাপতি। শিখিয়ে দিলে শাস্তি হবেই, করলে কারো ক্ষতি। সেদিন মন্ত্রী মশাই, রাজবৈদ্য আর রাজজ্যোতিষী বাগানে কথা বলছিলেন, আমি ওদের কথা আড়াল থেকে শুনে ফেলি। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে
যে মহারাজ আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। ব্যাস তখনই মনস্থির করে ফেলি, মন্ত্রী, রাজবৈদ্য আর রাজ্যোতিষীকে গ্রেপ্তার করব। প্রহরী, এই দুজনকেও বাঁধো। মহারাজ, আপনাকে অসুস্থ সাজিয়ে মন্ত্রীমশাই রাজা হয়ে বসে যা ইচ্ছে তাই করছেন। পটুর কাছে আমার নামে বলে এসেছেন, যার ফলে পটু আমাকে আজ সকালে খুব অপমান করলো মহারাজ। আরে আমার সামান্য জ্বর হয়েছে, এই নিয়ে এত ইতিহাস ভূগোল হয়ে গেল। উফ, মন্ত্রী পারেও বটে। চলো চলো তো রাজসভায়। মহারাজ, আপনি তো অসুস্থ। আরে সামান্য জ্বর, ওতে কিছু হবে না। দেখছো না রানী, আমি যদি রাজসভায় না যাই রাজ্যটার কি অবস্থা হবে। চলো তো গোপাল, চলো। আর সরস্বতী পুজো? প্রত্যেকবার যেমন ভাবে হয় ঠিক তেমন ভাবেই হবে। আজ বিকেলের মধ্যে পটুকে প্রতিমার বায়না দিতে হবে মহারাজ। রাজসভা শেষে খাজাঞ্চির কাছ থেকে মোহর নিয়ে যাবে। এখন চলো তো রাজসভায়। বাহ, তিন মূর্তিকে বেঁধে রেখেছ। তিনজনেই রাজদ্রোহী মহারাজ। রাজদ্রোহীরা থাকবে কারাগারে। এখন কয়েকদিন কারাগারে থাকুক। সরস্বতী পুজোর দিন ভোর রাত থেকে দিঘির জলে গলা পর্যন্ত ডুবিয়ে থাকতে হবে, এটাই শাস্তি। পণ্ডিত, পুজোর আয়োজন করো। সেদিন নগরবাসী পাত পেড়ে মায়ের ভোগ খাবে। ধরে প্রাণ এলো মহারাজ। আমার পাঠশালার ছাত্রছাত্রীগুলো এই দিনটার পথ চেয়ে বসে থাকে। এই পুজোটাই তো ছাত্রছাত্রীদের পুজো। তাহলে মধুর এনো সমাপয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় রানীমার জয়। কি মন্ত্রী, ঠান্ডা কেমন? জমে যাচ্ছি মহারাজ, জমে যাচ্ছি। আপনারা তিনজন সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করুন। বলুন, মা সরস্বতী, আমাদের মাথার দুর্বুদ্ধি ঘেঁটে দাও মা, আমাদের মানুষ করো, আমাদের সহজ করো মা। এই মন্ত্রটা 1000বার বলুন মন্ত্রী মশাই, আর জ্বর জ্বালা হলে বৈদ্য আপনাদের ওষুধ দেবে। হ্যাঁ মহারাজ, মহারাজ, আর হবে না মহারাজ। তোমরা এখানে গলা জলে দাঁড়িয়ে মন্ত্র বলো, আমরা এখন পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। চলো সব, চলো। আর প্রহরী, তোমরা দুজনে পাহারা দাও। যথাজ্ঞা মহারাজ। খুব ভালো সাজিয়েছিস তোরা। আমরা সবাই মিলে সাজিয়েছি। বাবারে, তোরা তো সবাই মিলে তিলে তিলে তিলোত্তমা বানিয়েছিস। মায়ের মুখটা কি সুন্দর বানিয়েছে আমাদের পটু। কি পটু, এখন আমাকে কি মনে হয় আমি ফালতু? হ্যাঁ, না না, আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা। না না, তুমি কি করে আর জানবে বলো? তোমাদের কাছে তো মন্ত্রী মশাই বড় মানুষ, তার কথাই তো মানার যোগ্য। আমাকে আর লজ্জা দিও না, আমি ভুলই করেছিলাম। পণ্ডিত, পুজো শুরু করো, আমরা যে সবাই উপস্থিত। সব দোষ আপনার। আমার গণনায় এত বড় ভুল হলো কি করে? বাহ, পুজো সমাপ্ত হলো। আজ শরীরটা বেশ ফুরফুরে লাগছে। বসন্ত পঞ্চমী বলে কথা, উত্তরের সাথে দক্ষিণ কিভাবে মিলেমিশে যাচ্ছে বলুন তো মহারাজ? সেটা আবার কি? মাঝে মাঝে উত্তরের ঠান্ডা হাওয়া আর তারপরে এই দক্ষিণা বাতাস, হলো না উত্তর দক্ষিণ মিলেমিশে এক। বাহ বাহ, খুব ভালো বলেছো গোপাল। সভাকবি, শুরু করো তোমার কবিতা।
উত্তর দক্ষিণ মিলে গেল আজ। শীতের দৌড়ানোর হলো শেষ। বসন্তের আগমনে প্রকৃতিতে সাজ, প্রকৃতিকে লাগে বেশ। সরস্বতী মায়ের আগমনে আনন্দে মাতে সবাই। জয় মা সরস্বতী, বলো আমরা ভোগ খেতে চাই। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। কি গো গিন্নি, তোমার নাড়ু করা শেষ হলো? এই তো আর একটু এই তো নাড়ু পাকাচ্ছে। আরে 1 ঘন্টা ধরেই তো বলছো আর একটু। সারাদিন করলেটা কি? হ্যাঁ, কটা নাড়ু বানাতে তো দিন কাবার করে দিলে একেবারে। তাই তো, আমি তো পায়ের ওপর পা দিয়ে ঘুমোই, আর তুমি মন্ত্র বলে রাজসভা থেকে ফিরে এসে সব কাজ করে ফেলো, তাই তো? হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? আর রাগ করো কেন গিন্নি? অনেকদিন বিজ্ঞানীকে তোমার হাতের নাড়ু খাওয়ানো হয়নি, তাই একটু তাড়া দিচ্ছিলাম আর কি। এই নাও, হয়ে গেছে। আমি এই বাটিতে বেশ কিছু নাড়ু দিলাম। গরম গরম নাড়ু বিজ্ঞানীকে দিয়ে এসো, যাও। ও বিজ্ঞানী, আরে ঘরে এত অন্ধকার কেন? কোথায় গেলে তুমি? এই দেখো, আমার গিন্নি তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তোমার জন্য নিয়ে এলাম। কি বিজ্ঞানী সাড়া দিচ্ছে না কেন? এই, এটা কি? বাহ, এ তো দারুণ ব্যাপার। কিন্তু গাছের গায়ে আলো, কিন্তু অবাক কাণ্ড। কিন্তু বিজ্ঞানী কোথায় গেল? ঘরের বাইরেও নেই, ভিতরেও নেই, তাহলে গেল কোথায়? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডেকে দেখি তো। বিজ্ঞানী, বিজ্ঞানী! আমি এখানে, টুকি। এই তো। আরে, কোথায় ছিলে? আর কোথা থেকেই বা বেরিয়ে এলে তুমি? বিজ্ঞান বিজ্ঞান, বুঝলে হে গোপাল, বিজ্ঞান। কিন্তু আজ এসে তো অবাক কাণ্ড দেখলাম, গাছে আলো জ্বলছে। সেটাই বুঝিয়ে বলো দেখি বিজ্ঞানী। এই দেখো, এই তরল পদার্থটা যে কোনো কিছুতে লাগালে সেটা রাত্রিবেলা উজ্জ্বল হয়ে উঠবে। ওটাতে আমি আসলে এই জিনিসটাই মিশিয়ে রেখেছি। ওর কাজই হচ্ছে রাতের বেলা জ্বলে ওঠা। ওগুলো দিনে জ্বলে না, জ্বলে রাতে। আর এই বিশেষ তরলের নিজস্ব কোনো রং নেই। কোনো কিছুর উপর লাগলে সেটা রাতে আলোকিত উজ্জ্বল হয়ে ওঠে। ওটা মনে হচ্ছে আমার বিশেষ কাজে দেবে। ও দিয়ে তোমার আবার কি কাজ? সেসব পরে বলবো, তবে যাই বলো হে, জিনিসটা কিন্তু দারুণ। এখন এটা নাও, আর শোনো, কাল কিন্তু রাজসভায় অবশ্যই এসো। সরস্বতী পুজো নিয়ে কিছু আলোচনা করতে চান মহারাজ। আচ্ছা, বেশ। দেখো, আজ সভা শুরুতেই এই আলোচনাটা প্রয়োজন। তোমরা তো সকলেই জানো আমার জ্যাঠামশাই গত হয়েছেন। এখন আমার অসৌচ চলছে। এই অবস্থায় রাজবাড়িতে কিন্তু সরস্বতী পুজো করা সম্ভব হবে না। এমনটা যে হবে মন্ত্রী, সেটা তো আগে ভাবিনি। তাই এবছর পুজোর জায়গা বদল করতে হবে। তা তোমরা কি বলো? মহারাজ, আমি থাকতে এই নিয়ে আপনার চিন্তার কোনো কারণও দেখি না। আমার বাড়িতে এবার আমি নিজেই পুজোর আয়োজন করব। কেন মহারাজ? এবার মায়ের পুজো তো আমার বাড়িতেও হতে পারে। মহারাজ, অভয় দেন তো বলি। আমার বাড়ি থাকতে আমি পণ্ডিত মশাই, বাগদেবীর আরাধনার সমস্ত আয়োজন আমার বাড়িতেই মানায় মহারাজ। ঠিক কিনা বলুন? সকলে মিলে শুধু লুটে নেওয়ার তাল। মহারাজ, আমি বলছিলাম কি, ওই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা তো পাঠশালাতেই হওয়া উচিত। উত্তম কথা, গোপাল তো ঠিকই বলেছে। বিদ্যার দেবীর পুজো তো পাঠশালাতেই হওয়া উচিত। তাহলে সেখানেই হোক। মহারাজ, আমি বলি কি, এই ব্যবস্থাটা কি ভালো হলো? মন্ত্রী,
আমি ভেবে দেখেছি গোপাল ঠিক কথাই বলেছে। গোপাল, তুমি বরং খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। মায়ের পুজো পাঠশালাতে জমবে মজা এবার। মন্ত্রী শান্ত্রী সেনাপতি ভুল বুঝলো আবার। জ্বলছে তাদের হৃদয়ে খানি, জ্বালা তাদের চোখে। শতমোহর না পেয়ে শুধুই মাথা ঠোকে। বলো গোপাল দাদু, কি বলছিলে? বলি সরস্বতী পুজো আর কদিন বাকি সে খেয়াল আছে কি? হ্যাঁ, আর তো কটা দিন মাত্র। শোন, এবছরে রাজবাড়ির সরস্বতী পুজো হবে পাঠশালাতে। তোদের অনেক কাজ বেড়ে গেল রে। এরকম কথা কেন বলছো দাদু? আরে ঘরদোর ধুয়ে মুছে সাফ করতে হবে তো তোদেরই। তারপর পাঠশালাটা সুন্দর করে সাজাতে হবে তো। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা সব ধুয়ে মুছে সাফ করে দেব। আমরা সব কাজ করে ফেলবো গো দাদু। এখন চল সব পুটো পাড়ায় যাই। আরে ঠাকুর বায়না দিতে হবে যে। আরে রে, এসো এসো গোপাল দাদা। ও বাবা, পুঁটি ন্যাপলা গুলটে, তোমরাও এসেছো। এসো এসো এসো। জানো তো মহারাজের জ্যাঠামশাই মারা গেছেন, তাই রাজবাড়িতে এবার পুজো হচ্ছে না। তার বদলে পুজো হবে পাঠশালা। ওখানে যেমন ভালো লাগবে, এবার সেই অনুযায়ী প্রতিমা তৈরি করতে হবে, বুঝলে? সে আমি বুঝে গেছি গোপাল দাদা। হ্যাঁ, মন দিয়ে কাজ করো। মহারাজ দেখতে আসবেন কিন্তু। রাজ্যের অন্যান্য জায়গা থেকেও অনেকেই পুজো দেখতে আসবেন। সবার সেরা প্রতিমা বানাও তো দেখে মন দিয়ে। আচ্ছা গো গোপাল দাদা, ও তুমি কিচ্ছুটি চিন্তা করো না। তুমি যেমন বলবে তেমনই হবে। দেখি দেখি হাঁসটা দেখি। এই, এবার তোরা সব যা এখান থেকে। তোদের তো খেলার সময় হয়ে গেছে। আমি বায়নার দামটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চ চ, আমাদের খেলার সময় হয়ে গেছে। এমনিতেই শীতকালের বেলা, তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে। বনের পথ দিয়েই চল, তাড়াতাড়ি হবে। খেলার সময় বয়ে যাচ্ছে ভাই। এইখানে পুকুরের ধারেই মাঠে চল না, আগে আমরা একটু খেলে নিই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এনে গুলটে, বলটা ধর। এই যা, বলটা ধরতে পারলি না। যা 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 গুলটে, এবার তুই বল খুঁজে নিয়ে আয়, যা। ঠিক আছে ঠিক আছে, তোরা সব এখানেই থাক, আমি বরং বলটা নিয়ে আসছি। আরে আরে, জঙ্গলের ভিতরে মন্ত্রী মশাই, সেনাপতি, রাজবৈদ্য ও কি পণ্ডিত মশাই আছেন দেখছি। কি ব্যাপার শুনি তো, কি বলছে ওরা? উফ, দিনের দিন অসহ্য হয়ে উঠেছে গোপালের কাণ্ড কারখানা। দেখেছো দেখেছো দেখেছো, গোপাল কেমন কায়দা করে কথা বলে ঠিক 100 মোহর বাগিয়ে নিল। মহারাজ তো কারো কোনো কথাই শুনলেন না। ওনার প্রিয় গোপালের কথাতেই সায় দিলেন। প্রিয় হয়ে ওঠা ঘোচাচ্ছি। সত্যি দিনের পর দিন গোপালের আচার আচরণ বড়ই বিরক্তিকর হয়ে উঠছে। কি যে হচ্ছে, একটা লোকের কথাতেই মহারাজ সব সিদ্ধান্ত নিচ্ছেন। আজকাল গোপাল তো রাজকার্যেও তার সিদ্ধান্ত জানাচ্ছে। এবার তো গোপাল কোনোদিন ওই অসুস্থ রোগীদেরও ওষুধ দিতে শুরু করবে। সবার সব কাজ ও একাই করতে থাকবে। মন্ত্রী মশাই, কিছু করুন আপনি। এইভাবে চলতে থাকলে একদিন রাজ্যের সব দায়িত্বই গোপালের হাতে চলে যাবে। না 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 না, আমি গোপালকে ছাড়বো না। গোপালকে আমি ছাড়বো না, আমি ওর শেষ দেখে ছাড়বো। বলেন তো, আমি একেবারে ওই গোপালকে পৃথিবী থেকে হাওয়া করে দিই? সেনাপতি, শান্ত হও শান্ত হও। শোনো মন দিয়ে, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। তোমরা শোনো সেটা। সেখানে কে কি করবে সেই পরিকল্পনাও আমি করে ফেলেছি। সকলে এসো এদিকে, এসো। বুঝেছো বুঝেছো তো সকলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তবে। দাঁড়াও, আমি সব গোপাল দাদুকে বলে দেব।
গোপাল দাদু, গোপাল দাদু, পুকুরের ধারে মাঠের পাশে বনের মধ্যে মন্ত্রী মশাই, বটা, ঘটা, সেনাপতি মশাই আর পণ্ডিত মশাই না সকলেই একজোট হয়ে বসেছিল। আচ্ছা, তাই বুঝি। আর কি বলছিল শুনি? ওরা সবাই তোমার সম্পর্কেই খারাপ খারাপ কথা বলছিল আর বলছিল যে তোমাকে জব্দ করবে। সেনাপতি মশাইয়ের তো মনে মনে ইচ্ছে তোমাকে পৃথিবী থেকেই হাওয়া করে দেওয়া। দাদু, ওরা খুব খারাপ লোক। দাঁড়াও বাচ্চা ধনেরা, আমার পিছনে লাগা। আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল। বলো গোপাল, এত সকালবেলা তুমি এখানে? বসো বসো, বলো বলো। তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি চাও বলো? তুমি বলেছিলে তোমার রসায়নাগারের ওই পদার্থটা রাতের বেলাতেও জ্বলে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ গোপাল, তোমার কথা বুঝতে পেরেছি। একটু দাঁড়াও, আমি আনছি। এই নাও গোপাল। বিজ্ঞানী, এবার তুমি ওই মোহরগুলোতে ওই পদার্থটা লাগিয়ে দাও। বুঝতে পারছি না গোপাল, এতে তোমার কি কার্যসিদ্ধি হবে? সে তোমার বুঝে কাজ নেই, আগে তো কাজটা করো। হ্যাঁ ঠিক আছে, এসো। সকাল সকাল কোথায় গিয়েছিলে গো? কাজ ছিল গিন্নি। এত ভোরে কি এমন কাজ গো? তোমার অত কথায় কাজ কি বাবু? যাও তো যাও, রান্না চাপ, আমাকে স্নানে যেতে হবে। তারপরে খেয়ে দে রাজসভায় যাও। যাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, আমরা এসে গেছি গো। ও, তোমরা এসে গেছো? বেশ, এবার তাহলে কাজে লেগে পড়ো। বাইরের দরজাতেই থাকো তবে। ও মা, এরা এখানে কেন গো? ওদের কাজ আছে গিন্নি। শোনো, বলি সরস্বতী পুজোর জন্য মহারাজ আমাকে 100 মোহর দিয়েছিলেন। এগুলো পাহারা দেবার জন্যই ওদের মহারাজ স্বয়ং এখানে পাঠিয়েছে, বুঝলে? ও এখন যাও, তুমি রান্না চাপাও গিয়ে। এরপর কিন্তু দেরি হয়ে যাবে গিন্নি। আমি ততক্ষণে ওগুলোকে লুকিয়ে রাখি কোথাও। এই যে গোপাল দাদা, এই দেখো না, এই শেষ হয়ে এলো বলে। হ্যাঁ রে বাবা, এই তো সব ঠিক আছে। বেশ, পটো ভাই দাও গো, দাও। আরে মাকে আমাদের হাতে দাও। চল বটা, প্রথমে ওই পেট মোটাকে ঠেলে ফেলে দিবি, তারপর আমি দেখছি। চল 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 চল। আরে আরে, এই 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 কে তোমরা? হে, আরে আরে আরে, এই লেগেছে গোপাল দাদা? ওঠো ওঠো। হ্যাঁ, তাই একটু, কিন্তু তোকে এখন কি করে ঠাকুরের দাম দিয়ে বলতো? আর পুজোই বা হবে কি করে? সমস্ত মোহরের থলিটাই তো চলে গেল। তার মানে এইটা কেমন কথা হলো গোপাল দাদা? আমার ঠাকুরের দামটা তো দিতে হবে তোমায়, না হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। হ্যাঁ, কেমন করে দিই বলতো বাপু? নিজের চোখে তো দেখলি কি ঘটলো। ওসব আমি জানি না, দাম তোমাকে দিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি তোর টাকা ঠিক দিয়ে দেবো। মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে গোপাল? আগে শান্ত হও, শান্ত হও, বসো
বসো তো। গতকাল সন্ধেবেলা আমি পোটোকে ঠাকুর বায়নার জন্য মোহর দিয়েছিলাম, সেই সময় আমার হাত থেকে মোহরের লাল থলিটা ছিনতাই করে নিয়ে চলে গেল ওরা। ওরা কারা? কাদের এত বড় সাহস? ওদের মুখগুলো চাদরে মোড়া ছিল, মুখ দেখতে পাইনি তো মহারাজ। শুধু তাই নয়, পটু আমাকে যথেষ্ট অপমানও করেছে মহারাজ। আর দুদিন পরেই সরস্বতী পুজো, এবার কি হবে আমি তো ভেবেই পাচ্ছি না মহারাজ। সে কি গোপাল, তুমি কি তখন ঘুমোচ্ছিলে নাকি? এতগুলো মোহর তুমি হারিয়ে ফেললে? এই কথাটা কি বিশ্বাসযোগ্য নাকি? কোথায় রেখেছো মোহরগুলো? হ্যাঁ, কোথায় রেখেছো জানাও আমাদের। ছিনতাই হয়ে গেছে বললে চলবে না তো। না 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 না, আমি কিন্তু বুঝতে পারছি মোহরগুলো কোথায় আছে। হ্যাঁ, ওগুলো গোপালের কাছেই আছে। মহারাজ, আমি তখনই আপনাকে বলেছিলাম গোপালকে দায়িত্ব দেবেন না। কি হলো দেখলেন তো? দেখলেন কি গোপাল, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার মুখের কথাগুলো এখন কোথায় গেল? কাজের কাজ তো কিছু করো না, শুধু কথাই তো বলো, শুধু কথা। কিন্তু এতগুলো মোহর তোমাকে দিলাম, আর দুদিন পরেই তো সরস্বতী পুজো। এখন কি হবে? কি হে গোপাল, বড় বেশি চুপ করে গেলে যে। আগে মহারাজ, ভাবছিলাম আমার কাছে যে মোহর ছিল সে কথা তো রাজসভার লোকজন ছাড়া আর কেউ জানতো না। তবে কি করে মহারাজ, আজ রাতে সভাসদদের এখানেই থাকতে বলুন, আর আপনার প্রহরীদের বলুন সেদিন রাজসভায় উপস্থিত থাকা সভাসদদের বাড়িতে বাড়িতে গিয়ে মোহরের খোঁজ করতে। বেশ, এখনই পাঠাই তাহলে। না 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 না, দয়া করে এখন পাঠাবেন না মহারাজ, রাতে পাঠাবেন। আপনার দেওয়া মোহরগুলোতে রাতে আলো জ্বলবে মহারাজ, এই ব্যবস্থাই করে রেখেছিলাম। একমাত্র তখনই এই চুরি যাওয়া মোহর উদ্ধার করা সম্ভব। এই মরেছে, এবার তো মুশকিল হবে। এই গপ্পটার কোনো মানে হয় মহারাজ? আলো জ্বলবে? আলো জ্বলবে মানে কি? কি বলতে চাইছো গোপাল? হ্যাঁ, আজ রাতেই বুঝতে পারবেন আপনারা মহারাজ। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করলেই আপনার মোহর উদ্ধার সম্ভব মহারাজ। বেশ, তবে তাই হোক। আমরা রাত অবধি ওই রাজসভাতেই বসে থাক। আজকের একটা হেস্তনেস্ত হবে, তারপর সবার মুক্তি। সন্ধেবেলায় কে রে বাবা? হ্যাঁ, সরে যান মা। এ কি তোমরা সোজা সিন্ধুকের ঘরে ঢুকে যাচ্ছ কেন? এ কি? সিন্ধুকের চাবি খুলুন, খুলুন বলছি। কেন? যা বলছি তাই করুন। আচ্ছা 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 আচ্ছা, এই চাবি খুলে দিচ্ছি। এই তো, পেয়েছি। এই তো পেয়েছি। 1 2 3 আর 5 6 25টা মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছে 25টা। চলো হে ভাইয়া, এবার রাজপণ্ডিতের বাড়ি আরো 25টা বেরোলো। এই চলো এবার রাজবৈদ্যর বাড়িতে চলো। তাহলে 100টা মোহরের হদিশ পাওয়া গেল তো। সে আর বলতে। এবার চলো রাজসভার দিকে পা বাড়াই। গোপাল, বিজ্ঞানী, সভাকবি, রাজজ্যোতিষী, অমাত্যর বাড়িতেও কিছু পাওয়া গেল না মহারাজ। রাজসভাসদের বাড়িতে যাদের পাঠানো হয়েছিল তারা সকলেই ফিরে এসেছে মহারাজ। ওই 100টি আলো জ্বলা মোহরই পাওয়া গেছে। এই যে মহারাজ, আপনার মোহর। এই তো আমার মোহর। সত্যি তো, মোহরগুলো থেকে যেন ঠিকরে আলো বেরোচ্ছে। কিন্তু গোপাল, এইগুলো থেকে এমন আলো জ্বলছে কেন? এটি কি? আজ এসে তো অবাক কাণ্ড দেখলাম, গাছে আলো জ্বলছে। এই দেখো, এই তরল পদার্থটা যে কোনো কিছুতে লাগালে সেটা রাত্রিবেলা উজ্জ্বল হয়ে উঠবে। ওগুলো দিনে জ্বলে না, জ্বলে রাতে। কোনো কিছুর উপর লাগলে সেটা রাতে আলোকিত উজ্জ্বল হয়ে ওঠে। বিজ্ঞানী, এবার তুমি ওই মোহরগুলোতে ওই পদার্থটা লাগিয়ে দাও। সত্যি
সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আমার প্রশংসা পরে করবেন মহারাজ। বলুন তো এই মোহরগুলো কার কার ঘর থেকে উদ্ধার হয়েছে? এবার বলো তো প্রহরী, কোথা থেকে এগুলো পেলে? আগে মহারাজ 25টা পাওয়া গেছে মন্ত্রী মশাইয়ের সিন্ধুক থেকে, আরো 25টা পাওয়া গেছে সেনাপতির ঘর থেকে, বাকি 50টার মধ্যে 25টা পাওয়া গেছে রাজপণ্ডিতের ঘর থেকে, আর বাকি থামো, আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ একটু ধৈর্য ধরে শুনুন দয়া করে। শেষ 25টা মোহর পাওয়া গেছে রাজবৈদ্যর বাড়ি থেকে। হ্যাঁ মন্ত্রী, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। আর সেনাপতি, তোমার ওপর রয়েছে প্রজাদের নিরাপত্তার ভার, তুমি কিনা শেষে চুরি করলে, তাও রাজ অর্থ। আর আমি তো কিছুই বুঝতে পারছি না পণ্ডিত, বিদ্যার দেবীর পুজোর মোহর তুমি চুরি করলে কি করে? আর রাজবৈদ্যকে তো আমার বলার কোনো ভাষা নেই। তোমাদের সকলকেই শুলে চড়ানো উচিত। মহারাজ, মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো এমন ভুল হবে না। আর কখনো এমন ভুল হবে না মহারাজ, আর কখনো না। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন, এবারের মতো ছেড়ে দিন মহারাজ। মহারাজ, মহারাজ। তোমরা আমার রাজসভার অলংকার ছিলে, তোমরা এই কাজ করলে কি করে? না না না, আমার সামনে থেকে চলে যাও, তোমরা যাও। আর 1 মাসের জন্য এই রাজসভা থেকে নির্বাসন দিলাম তোমাদের। যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। না 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 না, পাপি তাপিদের এই পুজোর স্থানে আসার দরকার নেই। তারা বরং দূরেই থাক। শুধু তাই নয়, তাদের পুজোর কোনো কাজে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ গোপাল, ওরা যেন মায়ের পুজো স্থান থেকে দূরে থাকে, বলে দাও ওদের। মহারাজ, মহারাজ, আমায় পুজো করা থেকে বঞ্চিত করবেন না মহারাজ। মহারাজ, রাজপণ্ডিত, তুমি যাও, আগে মায়ের কাছে এই অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করো, তারপর সবকিছু। হে মা সরস্বতী, আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত। আপনি আমাকে ক্ষমা করুন। না না মন্ত্রী, তোমার প্রসাদ পাবারও দরকার নেই। ওদের এবার চলে যেতে বলো গোপাল। অনেক ভোরবেলা থেকে এখানে এসে রয়েছি মহারাজ, খুব খিদে পেয়ে গেছে মহারাজ, আপনি এবার ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করে দিন। তোমাদের শাস্তি পুনর্বহাল রইল। রাজসভার ধারে গেলে এবার তোমাদের বন্দি করে অন্ধকার কুটুরিতে রেখে দিয়ে তোমাদের গায়ে বিজ্ঞানীর দেওয়া ওই বিশেষ ওষুধ মাখিয়ে দিতে বলবে, আর সারাক্ষণ জ্বলতে থাকবে তোমরা। ভালো চাও তো চলে যাও এখান থেকে। যাও যাও, চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যাচ্ছি যাচ্ছি মহারাজ, যাচ্ছি। মায়ের পুজোয় গোল বাঁধিয়ে চুরি করলো যারা, লোভে পাপ, পাপের শাস্তি পেয়েই গেল তারা। কি হলো? কি হলো? মহারাজ এখনো এলেন না কেন? না, মহারাজ তো দেরি করেন না। মহারাজের শরীর ঠিক আছে তো? কাল কিরকম ওনাকে উসকুস করতে দেখছিলাম। হ্যাঁ, আমিও দেখেছি। কি জানি নতুন করে কোনো শরীর খারাপ হলো কিনা। এই তো কিছুদিন আগেই ভুগে উঠলেন। সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সভায় আসছেন। ওই যে মহারাজ আসছেন। কি মহারাজ, আপনারা সভায় আসতে এত বিলম্ব হলো? কি আর বলি মন্ত্রী, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন মহারাজ, কি হলো আপনার? ঘুম আসেনি কেন চোখে? চোখে আপনি কাকে দিলেন স্থান? চাপ আসিল আপনার বক্ষে? কি জানি সভাকবি, কিছুতেই ঘুম এলো না। সারা রাত চোখ দুটো ঠিক একইভাবে খোলাই থাকলো।
রাতের অন্ধকারে জানলা দিয়ে দূরের দিকে তাকালাম, ভাবলাম অন্ধকারের দিকে তাকাতে তাকাতে ঘুম এসে যাবে, কিন্তু কই। সে কি মহারাজ, একদম ঘুম আসেনি? তবে তো খুব মুশকিল। এখন কি ঘুম পাচ্ছে? সারা রাত ঘুম না হলে সকালে খুব ঘুম পায়। কোথায় ঘুম? চোখের দিকে তাকাও, তাকাও না, তাকাও। কোথাও দেখতে পাচ্ছ ঘুম বলে কোনো কিছু চোখে লেগে আছে? শুনুন মহারাজ, আজ সভা শেষ হয়ে যাবার পর আর একবার আপনি স্নান করবেন। নারকোল তেল দিয়ে মাথাটা বেশ ভালো করে ভিজিয়ে নেবেন, বেশ জপজপে করে। তারপর আরাম করে গোলাপ জল দিয়ে স্নান ঘরে গান গাইতে গাইতে দেখবেন কেমন আপনার চোখে ঘুম এসে গেছে। স্নান ঘরে ঘুমোবো? এ আবার কি কথা? স্নান ঘরে গান ধরে মহারাজ ঘুমিয়ে পড়ে? আরে মহারাজের চোখে যেই ঘুম আসবে অমনি মহারাজ ওই স্নান ঘর ছেড়ে নিজের ঘরে চলে যাবেন। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। যেই ঘুম ঘুম ভাব আসবে ঠিক তখনই শোবার ঘরে এসে শুয়ে পড়বো। তাহলে আজ সভা মুলতুবি করলাম। এই দেখো, সকালবেলা এখানে বসে ঢুলছে। এই বলি, হচ্ছে এটা কি? সারা রাত কি করছিলে? তোমার জামাইয়ের লাথি খাচ্ছিলাম গিন্নি। উফ, ঠ্যাঙের গুঁতো মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। এখন একদম বিরক্ত করো না, ঘুমোতে দাও। এই দেখো, একদম ভুলভাল কথা বলবে না আমার জামাইকে নিয়ে। হ্যাঁ, কাল খুব ভালো ঘুম হয়েছে। কি বাবা বলুন? বাবা জীবন, এতদিন তোমার মায়ের নাসিকা গর্জন সহ্য করেছি, আর কাল রাতে তোমার পদাঘাত সহ্য করলাম। এ মা, যাও, কি যে বলেন না। আমি আপনাকে কি পদাঘাত করতে পারি? আপনি গুরুজন, আমার একমাত্র বউয়ের একমাত্র বাবা। আমার লজ্জা করে না বাবা? কি বললে? আমি নাক ডাকি? এ মা, তুমি যে নাক ডাকো আমি কখন বললাম? না না, আসলে বলতে চেয়েছি তুমি নাক ডাকো না, নাক তোমাকে ডাক। ফের হাড় জ্বালানি কথা বলছো? জামাইয়ের সামনে আমাকে এইভাবে ছোট করছো? মা, বাবা এরকম কেন বলছে বুঝতে পারছি না। আমি না আর খেলবো না। খেলতে আর কি বাকি রেখেছো বাবা জীবন? সারা রাত ধরে তুমি আমাকে বল ভেবে যা লাথালে, আমার কোমর এখনো টনটন করছে। এই আবার ঘুমোতে বসলে? আমার কানটা খোলা, চোখটা ক্লান্তিতে বোঝা। বলে যাও, আমি শুনছি। বলি, বাজার কে যাবে? হ্যাঁ, বাজার আমি যেতে পারবো না, জামাইকে বলো। দাও, জামাইয়ের হাতে বাজারের খরচা দাও। জামাই না হয় বাজার যাবে। হ্যাঁ বাবা, আমাকে মোহর দিন, আমি বেশ ভালো করে দেখে শুনে বাজার করে নিয়ে আসবো। আপনি ঘুমোন। বলি, জামাই কি বলে শুনেছ? কানে গেছে কথাটা? বাবা যায়নি, আবার গেছে বলেই তো উঠে পড়লাম। একে আমার মাসের শেষ, তার উপরে ধুনোর গন্ধ আমার জামাই বাবা জীবন খরচ করবে বলে একেবারে তৈরি হয়েই এসেছে। দেখলেন মা, বাবার ঘুমটা কিরকম চটকে দিলাম। এমন ওষুধ দিলাম যে বাবা এবার আরবির টাকটি ঘোড়ার মতন টকবক 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 করে ছুটবে। টকবক 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 টকবক। সত্যি কি বুদ্ধি তোমার। এবার যাও, এই শোনো, আজ একটু বেশি করে খাসি নিয়ে আসবে। হ্যাঁ মা, খাসির মাংস শুনে এই মুখটা কেমন হাসি হাসি হয়ে গেল। বাবা গর্দান থেকে আনবেন। হ্যাঁ, গর্দানের জিনিসটা না বেশ নরম হয়। সে আর বলতে, গর্দান তো চিরকালই নরম। দেখলে না বাবা জীবন, তুমি কিরকম কুচ করে আমার গর্দানটা কেটে দিলে। নরম বলেই তো কাটলে। আমি যাচ্ছি বাজারে। আমিও যাচ্ছি বাবা আপনার সঙ্গে। আমি একটু বেছে বুঝে টিপি টুপি সবজি কিনতে ভালোবাসি। এটাই ভালো হবে। যাও বাবা জীবন, মনের মতো করে বাজার করো। হ্যাঁ, চলুন বাবা, আমরা আজ বাজারটাকে ঘাড়ে করে নিয়ে আসবো। মিনু, খাসি আনছি, বেশ জমিয়ে তুলতুলে করে রাখতে হবে কিন্তু। চিন্তা করো না, মা আর আমি দুজনে মিলে হাসি মুখে খাসি রাঁধবো। তোমাদের খাসি আমার ফাঁসির কারণ হবে। হায় হায় হায়। মাথায় তো পুরো এক বাটি নারকোল তেল মাখলাম, আর ঘন্টাখানেক ধরে এই ঠান্ডা জলে চৌবাচ্চায় গা ডুবিয়ে বসে আছি। ঘুমের তো পাত্তাও নেই। এদিকে ঠান্ডা জলে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেল।
ধত্তেরি, মহারাজ আপনি কি ঘুমিয়ে পড়লেন? স্নান ঘরে কি ঘুমিয়ে পড়লেন মহারাজ? দূর, কোথায় ঘুম? ঘুম আর এই পোড়া চোখে আসবে না। আচ্ছো, আচ্ছো। আরে এ কি হলো? ঘুম তো এলোই না, কিন্তু হাঁচি চলে এলো। আচ্ছো, আচ্ছো। উফ, উফ, এ কি গেলো? আচ্ছো। ও, না না, এবার উঠে পড়ি। আচ্ছো, আচ্ছো। উফ। মহারাজের কি হলো? সাড়া দিচ্ছেন না কেন? এই হাঁচির শব্দ কোথা থেকে আসছে মহারাজ? উফ, এই এই এখনই বৈদ্যকে খবর দাও। তেল মেখে স্নান করে ঘুম তো এলোই না, বরং ঠান্ডা লেগে গেল। আপনি আগে আপনার কক্ষে আসুন মহারাজ, আপনার কক্ষে আসুন। বাবা, আচ্ছো, আচ্ছো। রাজবৈদ্য, তোমার টোটকায় কোনো কাজ হলো না। আচ্ছো, ঘুম তো এলোই না, আন্ডা লেগে নাক বুঝে একসা খালি থেকে থেকে হাঁচি আসছে। আচ্ছো। মহারাজ, আপনার চোখে ঘুম নেই, কিন্তু গোপাল দেখুন কর্মক্ষেত্রে কেমন নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে। আমি এই নিয়ে 3 দিন টানা নিদ্রাহীন, আর গোপাল কিনা আমার সামনে নিদ্রামগ্ন। এই গোপাল, গোপাল। বলুন মহারাজ। গোপাল, এ কি তুমি কর্মক্ষেত্রে এসে ঘুমোচ্ছ, এদিকে আমার চোখে ঘুম নেই? আপনি মহারাজ, আপনার কত চিন্তা, সারা রাজ্যের চিন্তা আপনার মাথায়। অত চিন্তা মাথায় রাখলে কারো নিদ্রা আসে মহারাজ? তুমি রাজসভায় এসে ঘুমোচ্ছ? সারা রাত কি করছিলে? আমার জামাই বাবা জীবনের পদাঘাতের আনন্দ নিচ্ছিলাম সারা রাত ধরে মহারাজ। সারা রাত পদাঘাত? কি আর করব বলুন, জামাইয়ের ঠ্যাঙের গুঁতো খেতে খেতে এই সূর্যি মামা বেরিয়ে পড়লো। কি করব বলুন মহারাজ? আচ্ছা, কোনো কারণে রাতে ঘুম না হলে তোমাদের সবার সকালে ঘুম পায়, কিন্তু আমার ঘুম পাচ্ছে না কেন? আমি 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, তোমার দায়িত্ব আমাকে নিদ্রামগ্ন করা। এই মাটি করেছে, এ আবার কি কথা? আমি কি করে মহারাজকে ঘুম পাড়াবো? হ্যাঁ, আহা, এই চক্করে এবার আমার নিদ্রা চলে যাবে। মন্ত্রী, শুনেছো? বলি, কানে গেছে কথাটা? আগে গেছে মহারাজ, গেছে। বলো বলো, কি করে আমি ঘুমোবো? মহারাজ, ইয়ে ঘুম পাড়ানি গান গাইলে ঘুম এসে যায়। হ্যাঁ, ঘুম পাড়ানি গান শুনে আমি ঘুমিয়ে পড়বো? সেই রকমই শুনেছি মহারাজ। তাহলে গাও, ঘুম পাড়ানি গান গাও, দেখি আমাকে কেমন ঘুম পাড়া। এই মরেছি আমি। কি হলো, শুরু করো, গান ধরো, দেখি ঘুম পাড়ানি গান শুনে ঘুম কিভাবে আসে। মন্ত্রী, যদি তুমি আমাকে ঘুম পাড়াতে পারো, তবে তবে 1000 সোনার মোহর পাবে। চেষ্টা করুন মন্ত্রী মশাই, পেলেও পেয়ে যেতে পারেন। মহারাজ, মহারাজ, আপনি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করুন, আমি গান গাইছি। কি যে হবে কে জানে। আয় ঘুম আয় রে, দেরি সয় না রে, ওরে ঘুম চোখে আয়, মহারাজের চোখ আয়, বেলা যে বয়ে যায়। থামো মন্ত্রী, এটা কি ঘুম পাড়ানি গান না ঘুম তাড়ানি গান? না আছে সুর, না আছে লয়, চোখ বুঝে শুনলেই মনে আসে ভয়। একটা ভালো হলো মহারাজ, আমার চোখ থেকে একদম ঘুমটাই চলে গেল। আমার একটা টোটকা জানা আছে মহারাজ, একেবারে ওই রাত্রে খাওয়া দাওয়া করে ওইটা করবেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। হ্যাঁ। কি টোটকা? আগে ওই বিছানায় টান টান হয়ে শুয়ে পড়বেন, তারপর মনে মনে ওই 1 থেকে 100 গুনবেন, তারপর 100 থেকে 1 গুনবেন, ঘুম এসে যাবে। আসতে বাধ্য মহারাজ, আমি একেবারে হাতে গরম প্রমাণ পেয়েছি। বিজ্ঞানী, তোমার কাছে কিছু উপায় নেই ঘুম পাড়ানোর? আমি এইরকম কোনোদিন দেখিনি, আজ থেকে দেখি নতুন করে পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা, আজ তাহলে সভা মুলতুবি করে দিলাম।
কি যে হবে কিছু বুঝতে পারছি না। গোপাল, গোপাল, তোমার মাথায় কিছু আসছে না? দেখি কিছু তো একটা করতে হবে। এইরকম ভাবে চললে তো মহারাজের শরীর শুকিয়ে যাবে। আমিও বুঝতে পারছি না কি থেকে যে হলো, বুঝতেই পারছি না। আমিও ঘুম যাতে আসে তার জন্য গবেষণা করব। আমার তো সময় সাপেক্ষ। গোপাল, তুমি কিছু একটা বুদ্ধি বার করো। দেখছি নয়, তোমাকে করতেই হবে। আমি যা টোটকা দিয়েছি তাতে কাজ হতে বাধ্য। দেখবেন আজ রাতে মহারাজ ঘুমিয়ে একেবারে কাদা হয়ে যাবেন। মহারাজ হবেন ঘুমিয়ে কাদা 1 থেকে 100 গুণে। আমাদের আনন্দ হলো এই কথাটা শুনে। খুব ভালো বলেছো সভাকবি। কাল থেকে দেখবে মহারাজ পুরো সুস্থ। বাবা, কি এত দুশ্চিন্তা করছেন? আমার তো অনেকগুলো চিন্তা বাবা জীবন। আজ রাতেও তোমার ঠ্যাঙের গুঁতো খেতে হবে, তার মানে আজ রাতও জাগতে হবে, কাল সকালে রাজসভায় বসে ঢুলতে হবে। তুমি ফের ভুলভাল কথা বলছো। তুমি আমার জামাইকে কিছু বলবে না। হ্যাঁ, আমার একটা মাত্র জামাই। মা দেখুন না, বাবা না কি রকম একটা। আসুন বাবা, আপনাকে আগে 100টা প্রণাম করে নি। কেন বাবা জীবন, কি খুশিতে তুমি আমাকে প্রণাম করবে? সকাল থেকে কতবার বলছেন আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন, আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন। আমার ঠ্যাঙের গুঁতো যখন খেয়েছেন তখন প্রণামও নিতে হবে। দিন বাবা, আপনার চরণ যুগল দিন, দিন না। আরে থাক থাক থাক, এত ভক্তিরস দেখাতে হবে না বাবা জীবন। বরং কিভাবে মহারাজকে ঘুম পাড়ানো যায় সেটা একটু ভাবো। মানে মহারাজকে ঘুম পাড়াতে হবে মানে? ঠিক বুঝলাম না তো। এই সর্বনাশ, মহারাজ কি নিজে নিজে ঘুমোতে পারছেন না? কি বলছো গো বাবা? হ্যাঁ, মহারাজ আজ নিয়ে 3 দিন ঘুমোননি। 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করেননি। রাজবৈদ্য কিছু করতে পারলেন না? কেউ কিচ্ছু পারছে না, তাই সবাই এখন আমাকে ধরেছে। আমাকে কোনো উপায় বার করতেই হবে, নইলে তো না ঘুমিয়ে মহারাজ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়বেন। একটা উপায় আছে বাবা, আপনি যখন শুনবেন না তখন আনন্দে আবার আমাকে খাসির মাংস খাওয়ার জন্য সাধাসাধি করবেন। ঠিক আছে, তোমার পরিকল্পনাটা বলো। আর সেটা যদি মহারাজের উপর খেটে যায়, মহারাজ যদি ঘুমিয়ে কাদা হয়ে যায়, তুমি যা খেতে চাইবে বাবা জীবন তাই খাওয়াবো। তাহলে শুনুন বাবা আমার কথা। 1 2 3 4। কি করছেন মহারাজ? ঘুমোনোর চেষ্টা করছি রানী। এইভাবে কি ঘুমানো যায় নাকি? একটু মনে মনে গুনুন, তাহলে ঘুম আসতে পারে। আরে মনে মনে আমি গুনতে পারি না, সব কেমন গুলিয়ে যায়। তাই একটু জোরে জোরে গুনি। 5 6 7 61 62 63